আমি এটা বলবো না একবারও যে আমি অপ্রীতিকর কোনো পরিস্থিতির শিকার হইনি। তবে একটা বিষয় আমি একটু ক্লিয়ার আউট করে দিতে চাই। মিডিয়াতে কাজ করাটা কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। একটা প্রজেক্টের অফার আসলো, আমি আগে যাচাই বাছাই করব। আমার যদি সঠিক মনে হয় আমি করব, হ্যাঁ করব, আর না হলে আমি কাজটা করব না। এখানে আমাকে বাধ্য করার জায়গাটা নেই। কিন্তু আমাদের কথাটা না বলার জায়গা আছে যে এতগুলো চ্যানেলের ক্যামেরা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সাধারণ মেয়ে যে প্রত্যেকদিন বাসে যাতায়াত করে, যে অফিসে বসের আন্ডারে কাজ করে এবং অফিসের বসের কথা না মানলে তার চাকরিটা চলে যাবে। মিডিয়াতে কিন্তু আমার চাকরি চলে যাওয়ার ভয় নেই, কারণ একজন ডিরেক্টর কাজ না করলে আরেকজন করবে, 5 জন না ডাকলে 15 জন ডাকছে। কিন্তু যে মেয়েটার একটাই বস, একটাই অফিস, ওই মেয়েটা ওইখানে যে যদি ওই বসটার দ্বারাই কোনো প্রবলেম ফেস করে, আমি বলছি না যে সব জায়গায় সবাই খারাপ, কিন্তু কোনো একটা মেয়ে পার্টিকুলারলি তার একটা মাত্র কাজের জায়গায় সেইখানেই যদি প্রবলেম ফেস করে, তার ভয়েসটা শোনার মতন তো কেউ নেই। আপনারা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছেন না, বা তারাও আপনাদের মতন পৌঁছাতে পারছে না। তো আমার মনে হয় যে মিডিয়ার বাইরে মেয়েদের অবস্ট্যাকলসটা আরও বেশি, কারণ আমরা নিজেদের ভয়েস যেমন রেজ করতে পারি, অনেকের ভয়েস হতে পারি, কিন্তু ওই মেয়েগুলোর ভয়েস রেজ করার জায়গা নেই। তো হ্যাঁ, নারী হিসেবে প্রতিবন্ধকতার শিকার সব জায়গায় হতে হয়, তো মিডিয়াকে আলাদা করে হাইলাইট করার কিছু নেই। রাদার আমি বলবো মিডিয়ার বাইরে স্ট্রাগলটা মানুষের অনেক বেশি। নতুন সরকার গঠন হলে তো খুব অল্প সময় হয়েছে, এখন পর্যন্ত আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি পার্সোনালি, আমি এখন পর্যন্ত খারাপ কিছু ফেস করিনি, কারণ আরও সময় ধরে দেখতে হবে। এত অল্প সময়ে মতামত দেওয়ার মতন কিছু হয়নি বা দেওয়া যায় না আসলে। তবে নারীদের জন্য সবথেকে বড় যে হুমকিগুলো, সেটা যে সরকার চলে গেছে সেই আমলেও ছিল। যেমন ধর্ষণের থেকে বড় দুঃখজনক এবং হুমকি স্বরূপ ঘটনা নারীদের জন্য কিছু আছে বলে আমার মনে হয় না। সাইবার বুলিংটা নিয়ে হ্যাঁ, সাইবার বুলিং আসছি, কিন্তু এই যে ধর্ষণের থেকে নেক্কারজনক কাজ তো আর হয় না। তো এইটা যে সরকার চলে গেছে সেই সরকারের আমলেও ছিল, আবার মধ্যবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সময় ভয়াবহ সব ঘটনা ঘটেছে, এই নতুন সরকার আসার পরেও ঘটেছে। সরকারের ওপরে চাপিয়ে দিলে হবে না, আমাদের না পরিবারগুলোকে রেসপন্সিবল হতে হবে। অবভিয়াসলি সরকারের এখানে অনেক বড় রেসপন্সিবিলিটি আছে, এবং সরকারকে রেসপন্সিবিলিটি নিতে হলে গোড়া থেকে নিতে হবে, কিন্তু মানুষ হিসেবে আমাদেরকে আরও উন্নত করতে হবে। কারণ প্রত্যেকের পরিবারের কাছ থেকে আমাদের এই প্রত্যাশা থাকবে যে সবাই সবার মেয়েদেরকে শুধুমাত্র ঘরে থাকাটা না শিখিয়ে ছেলেদেরকে বাইরে গিয়ে ভালো আচরণ, সদাচরণ করতে শেখানো হোক। সাইবার বুলিংয়ের কথাও যদি বলি, এটাও একটা খোলা প্ল্যাটফর্ম, যেটাকে আমরা অনেক বেশি ইগনোর করে যাই। একটা বাজে কমেন্ট কেউ যদি করে থাকে, আমরা সেটাকে ইদার অ্যাডমিন ডিলিট করে দেয় অথবা তাকে ব্লক করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই বিষয়ে মনে হয় আরেকটু সচেতন হওয়া উচিত এবং আরেকটু সিরিয়াস হওয়া উচিত। এত লাইটলি নেওয়ার কিছু নেই, কারণ যে মানুষটা এসে একটা বাজে কমেন্ট করছে, যে কোনো ধরনের বাজে কমেন্ট, তার মানে ওর মানসিকতা এটা, ও একটা খোলা প্ল্যাটফর্মে এসে একটা মেয়েকে এই কথা বলতে পারছে, তার মানে ও একটা মেয়েকে যদি প্রাইভেটলি পায় এমন কোনো জায়গায় যেখানে ওর শাস্তি পাওয়ার কোনো ভয় নেই, সেখানে ওই কাজটা করতে চাইবে বা করার চেষ্টা করবে। তাই একটা কমেন্টকে বা রাস্তায় যদি কেউ ইফটিজিং করে, সেই জিনিসটাকে খুব একটা লাইটলি না নিয়ে একটু সিরিয়াসলি নেওয়া উচিত এবং ওইখানে জিনিসটা শেষ করা উচিত। যেমন আমাদের স্বপ্ন ফারিয়া আপু একটা কাজ করেছিলেন, যে এক লোক হচ্ছে একটা নোংরা কমেন্ট করেছিল তার ছবিতে, সে ওই লোকের যে কর্মসংস্থান সেখানে যোগাযোগ করে লোককে চাকরিচ্যুত করেছে। আমার মনে হয় অ্যাটলিস্ট 100টা মানুষ এটা দেখে ভয় পাবে নেক্সট টাইম মেয়েদের পেজে গিয়ে বাজে কমেন্ট করতে। তো আমি বলবো যে ফারিয়া আপু যেমন ভয়েস হতে পেরেছে, আমাদের সবারই এটা হওয়া উচিত। আমরা হচ্ছে শুধু সরকারের ওপরে দায়িত্ব চাপিয়ে দেই যে তারাই টেক কেয়ার করুক, আমার সেফটি নিয়ে তো আমারও একটু কনসার্ন থাকা উচিত। তাই আমি বলবো যে যখনই এই ইফটিজিং বা সাইবার বুলিং এই জাতীয় সমস্যা কোথাও ইনিশিয়াল লেভেলে দেখা যাবে, ওখানেই ডিসমিস করে দিতে হবে, কারণ না হলে এটা পরে আরও বাড়বে। হরমোনাল অনেক চেঞ্জ আসে, ডিপ্রেশন কাজ করে, ডিপ্রেশন সব বয়সেই থাকতে পারে, কিন্তু স্পেশালি মেয়েরা তো একটা হিউজ হরমোনাল জার্নির মধ্যে থেকে যায় থ্রু আউট দেয়ার হোল লাইফ টাইম। তো মেনোপজের কাছাকাছি চলে আসে, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, তারা সময় দেয় না, বিভিন্ন কারণে অবসাদ আসতে পারে তাদের জীবনে।
তো এই জন্য এই মানুষগুলোর কথা শোনা, এই নারীদের কথা শোনা এবং তাদের হয়ে কাজ করা, তাদের জন্য কাজ করা এবং তাদের ভয়েস হওয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের দেশের অর্ধেকের বেশি জনগণ হচ্ছে নারী, শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই অর্ধেকের বেশি হচ্ছে নারী। তো তাদেরকে রেখে তো পৃথিবী এগিয়ে নেওয়া সম্ভব না এবং তাদের সুস্থতা, মানে নারীরা সুস্থ থাকলে একটা পরিবার সুস্থ থাকে, সন্তানরা সুস্থ থাকে। তাই নারীদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব কিছুর যত্ন নেওয়া অনেক বেশি জরুরি। সেটা তাদের নিজেদেরকে নিতে হবে, সেটা সমাজের নিতে হবে। তাই আমি মন জানালাকে ধন্যবাদ জানাতে চাই যে 40 নারীদের কথা চিন্তা করেছেন এবং তাদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। সাথে যদি একটু অ্যাড করি যে 3 প্রজন্মের আজকে এক জায়গায় বসা ছিলেন, ডলিমা ছিল, মৌ আপা ছিল, আপনি ছিলেন, কেমন লাগলো এই ব্যাপারটা? আজকের আয়োজন, স্পেশালি আজকের দিনের যে অ্যারেঞ্জমেন্টটা, যে থিমটা ছিল গিফট টু গেইন, এবং 3 জেনারেশনকে এক জায়গায় রেখে যে এই সেশনটা করা হয়েছে, মত বিনিময় হয়েছে আমাদের মধ্যে, অনেক সবাই সবার গল্প শেয়ার করেছে। তো 3টা জেনারেশনের মধ্যে একটা জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডলি জোহর, আমাদের সবার সম্মানিত। তারপরে আমার সিনিয়র, আমাদের সবার খুব প্রিয় সাদিয়া ইসলাম মৌ আপু, উনি আর একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছেন। আমি জেনজিকে রিপ্রেজেন্ট করেছি। তো আমি ওনাদের জেনারেশনের না, ওনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, কিন্তু আমার জেনারেশনের ভয়েস হওয়াটাও তো ইম্পর্ট্যান্ট। কারণ আই এম অ্যান অ্যাডাল্ট, জেনজি ঠিক আছে, বাট স্টিল আই এম অ্যান অ্যাডাল্ট। এবং 3টা জেনারেশন 3 ধরনের চিন্তাধারা বহন করে। 3টা জেনারেশন এক জায়গায় থেকে তাদের চিন্তাভাবনা শেয়ার করা, এবং সব জেনারেশনের কিছু পার্টিকুলার কিছু শিক্ষা আছে, কিছু এক্সপিরিয়েন্স আছে। 3 জেনারেশনের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে 3 জেনারেশনই সমৃদ্ধ হতে পারে।